ফোন কল আনার নামে সালমানের ৬৩৫ কোটি টাকা লোপাট, আইওএফের মাধ্যমে রাজস্ব ফাঁকি। এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রতিশ্রুতি। এবং ঢাকায় বায়ু দূষণের চিত্র ভয়ঙ্কর, ১০ বছরে ৫০ দিনও ছিল না নির্মল বাতাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সকালের ২১শে সংবাদে। সাথে আছে আমি সুরেশ শ্রাবন্তী। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। বিদেশ থেকে বৈধ পথে ফোন কল আনার কথা বলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরামের ৬৩৫ কোটি টাকা লোপাট করেছে সালমান এফ রহমানের বেক্সিমকো। বিগত সরকারের আমলে অনুমোদনপ্রাপ্ত আইওএফ এর মাধ্যমে দেয়া হয়েছিল রাজস্ব ফাঁকি। বিটিআরসি বলছে, আইওএফ বাতিল করা গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি টাকা। আদিত্য মামুনের রিপোর্ট। বিদেশ থেকে বৈধ পথে ফোন কল আদান প্রদানের শৃঙ্খলা ও রাজস্ব বৃদ্ধির জন্য ২০১৫ সালে গঠিত হয় আন্তর্জাতিক গেটওয়ে অপারেটর ফোরাম। ৭টি দেশীয় অপারেটর আন্তর্জাতিক কল টার্মিনেট করার সুযোগ পায়। এসবের মাধ্যমে প্রতিদিন ১১০ মিলিয়ন বা ১১ কোটি মিনিট আন্তর্জাতিক কল আনা হতো। বিটিআরসির অভিযোগ, কল বন্টনে অনিয়ম ও প্রকৃত দর গোপন করে রাজস্ব থেকে বঞ্চিত করা হয়েছে সরকারকে। ইনকামিং কল রেটের রেভিনিউ শেয়ারিংয়ের রেট ছিল হচ্ছে 0.4 সেন্ট, কিন্তু মার্কেটে ওনারা আনতেন হচ্ছে 1 সেন্ট, 0.95 সেন্ট, এরকম ইয়েতে আনতেন। তাহলে ওই এক্সট্রা টাকাটা, ওই টাকাটার জাস্টিফিকেশন এই জায়গাটা একটা গ্রে এরিয়া রয়ে গেছে। এটা অধিকতর তদন্তের জন্য আমরা দুদককে অনুরোধ করেছি। আইওএফ সিন্ডিকেট মার্কেট ডেভেলপমেন্টের জন্য ১০% অর্থ বরাদ্দ করলেও তা চলে যায় সালমান এফ রহমানের ব্যবসায়িক অ্যাকাউন্টে। আইওএফ এর অনুমোদন আর নবায়ন করা হবে না বলেও জানান তিনি। সেই চুক্তি অনুযায়ী তাদের একটা মার্কেট ডেভেলপমেন্ট এক্সপেন্স বলে 10%-এর একটা এক্সপেন্স থাকার কথা। আমরা যখন এর ভিতরে গেলাম যে এই টাকাটা হলো একটা কি, প্রায় ৬৩৫ কোটি টাকা এখানে জমা হয়েছিল। ৯৫% টাকা এখান থেকে একটা নির্দিষ্ট অ্যাকাউন্টে চলে গেছে, যেটা টেলিকমের অ্যাকাউন্ট না। ইচ্ছাকৃতভাবে রেভিনিউ লিকেজ করতেই এমন সিন্ডিকেট গঠন করা হয়েছিল বলে দাবি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর। যে বিটিআরসির এখানে একটা উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তা ছিল, রেভিনিউটা লিকেজ হতে দেওয়া হয়েছে। তারপর রেভিনিউ লিকেজ হচ্ছে এই যুক্তিটাকে সামনে এনে সেখানে একটা ফোরাম করা হয়েছে। এই ফোরামের মাধ্যমেই সব কল আসতে হবে, বাকিরা কল আনতে পারবে না, কলটা ডিস্ট্রিবিউট করবে। টাকা উদ্ধারে গঠিত টাস্ক ফোর্স শ্বেতপত্র প্রদান করলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এই খাত নিয়ে। তাদের পরামর্শ এবং প্রস্তাবনার আলোকে আমরা এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। বিটিআরসি বলছে, ইন্টারন্যাশনাল গেটওয়ে অপারেটর ফোরামের অনুমোদন বাতিলের পর আন্তর্জাতিক কল কমেছে প্রতিদিন ৯০ মিলিয়ন মিনিট। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি ৩.৮% হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ। তবে চলতি অর্থ বছরে বাংলাদেশে গড় মূল্যস্ফীতি 10% হবে বলেও জানিয়েছে বহুজাতিক দাতা সংস্থাটি। মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক এপ্রিল ২০২৫-এ এই পূর্বাভাস দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংক আইএমএফকে বসন্তকালীন যৌথ সভার দ্বিতীয় দিনে এ প্রতিবেদন প্রকাশ করা হলো। বিশ্বব্যাংক আইএমএফের বসন্তকালীন সভা ২১ এপ্রিল শুরু হয়ে ২৬ এপ্রিল পর্যন্ত চলবে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ১৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এই যৌথ সভায় অংশ নিচ্ছে। অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ জানান, আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে মার্কিন শুল্ক ও বাজেট সহায়তা বিষয়ে আলোচনা হয়েছে। আমরা এই 2 দিনে তাদের সাথে আলাপ করলাম। একটু আগে তো আইএমএফ এর ডিএমডির সাথে আমরা আলাপ করলাম। এর আগে গতকাল আলাপ হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের লোকদের সাথে। মোটামুটি আমরা দুই পক্ষে মোটামুটি কনভার্জেন্স যেটা বলে, আমরা কিছু কিছু এসে থাকতে পারে, কিন্তু মোটামুটি আমরা একমত হয়েছি যে বাংলাদেশ যে রিফর্মগুলো এখন আমরা করছি এগুলো আরো দ্রুত সামনে এগিয়ে নেওয়ার জন্য ওইটা তারা বলছে। প্রচেষ্টা আইএমএফ আমাদের পুরোপুরি সহায়তা করছে, ওয়ার্ল্ড ব্যাংক সহায়তা করছে,
এডিবিও করছে। এবং অনলি ইস্যু দ্যাট উই ডিসকাস অফটেন সেটা হচ্ছে কত তাড়াতাড়ি, এবং আমাদের টাইম মানে দ্য ক্লক দ্যাট উই হ্যাভ সেট ফর আওয়ারসেলভস সেটা অনেক অ্যাম্বিশিয়াস এবং দে আর নট ইউজ টু ইট। কিন্তু আমরা চাচ্ছি এই ক্লকটাকেই আমরা এই সময়ের মধ্যেই আমরা এগুলোকে বাস্তবায়ন করে বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহে সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার। এছাড়াও বাংলাদেশে প্রস্তাবিত স্থল ভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য প্রযুক্তিগত বিবরণ নিয়ে কাজ করতেও চায় দেশটি। বিস্তারিত নাইম আহমেদের রিপোর্টে। বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়নে প্রতিশ্রুতি দিয়েছে কাতার। দোহার আর্থনা সামিটের সাইডলাইনে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন। একই সঙ্গে বাংলাদেশে প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ নিয়ে কারিগরি কাজ এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে দেশটি। দেশটির প্রতিমন্ত্রী জানান, কাতার যতটা সম্ভব বাংলাদেশকে সমর্থন দিয়ে যেতে চায়। আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, কাতারের সহায়তায় বাংলাদেশ তার জ্বালানির সম্ভাবনা আরও বাড়াতে চায়। Relocate your industry where it's happening, or bring new industry, or have a separate industry production hub. So we see that we recently had an investor summit. We had a tremendous response. বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ, এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোর্শেদ, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। নাইম আহমেদ, 21 টেলিভিশন। গেল 10 বছরে 50 দিনেরও কম সময়ে ঢাকার মানুষ নির্মল বায়ু সেবন করতে পেরেছে। জনবহুল এই নগরীতে প্রতি বছর গড়ে 10 দিনের মতো দুর্যোগপূর্ণ বায়ু সেবন করে মানুষ। এর ফলে ক্যান্সার ও ফুসফুস সংক্রমণের পাশাপাশি নানা রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। সমস্যা উত্তরণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও বৃক্ষরোপণের উপর জোর দেওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা। মফিউর রহমানের রিপোর্ট। প্রায় সারা বছরই ঢাকার বাতাস থাকে দূষিত, দূষণের মাত্রাও অনেক বেশি। রাজধানী ঢাকায় বসবাসকারী মানুষ গেল 3114 দিন বা 9 বছরে মাত্র 31 দিন নির্মল বাতাসে নিঃশ্বাস নিতে পেরেছেন। এই সময়ে 853 দিনের বাতাস ছিল অস্বাস্থ্যকর, আর খুব অস্বাস্থ্যকর 635 দিন। দুর্যোগপূর্ণ বাতাস ছিল 93 দিন। বিশেষজ্ঞরা বলেন, ঢাকার মানুষ বছরে গড়ে 3 দিনের মতো নির্মল বায়ু সেবন করে, তাও আবার ঝড় বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের বিনিময়ে। আর বছরে 10 দিন সেবন করে দুর্যোগপূর্ণ বাতাস। 9 বছরের ভিতরে ঢাকার মানুষ 50 দিনেরও কম সময় নির্মল বায়ু সেবন করার সুযোগ পেয়েছে মাত্র। অথচ সবচেয়ে দুর্যোগপূর্ণ বায়ু, যেটিকে হ্যাজার্ডিয়াস বায়ু বলা হয়, সেটি প্রায় 90 দিনের কাছাকাছি সময় হ্যাজার্ডিয়াস বায়ু সেবন করেছে। বছরে সবচেয়ে দূষিত বাতাস থাকে জানুয়ারি মাসে। সকালের বাতাস সবচেয়ে নির্মল মনে করলেও আসলে তখনই থাকে দিনের সবচেয়ে দূষিত বাতাস। এদিকে নভেম্বর থেকে এপ্রিল বা মৌসুমী বায়ু শুরুর আগ পর্যন্ত আন্তর্দেশীয় দূষণে দূষিত থাকে ঢাকা। খুবই ইন্টারেস্টিং বিষয় যে নির্মল বায়ু আমরা কোনো সময় শুষ্ক মৌসুমে পাই নাই বা স্বাভাবিক অবস্থায় পাই নাই। এটি সাধারণত দেখা যায় যে বর্ষার বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে। ক্রমাগত এই দূষিত বায়ু গ্রহণের ফলে নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ, এমনকি বাড়ছে ক্যান্সার ঝুঁকিও। পার্টিকেলস ম্যাটার যেটা যদি খুব ছোট হয়, ইভেন লেস দ্যান 2.5 মাইক্রন, তাহলে সেটা আপনার সেল পর্যন্ত চলে যেতে পারে। তা আপনার দেহের ভিতরে নানান রকমের রোগ জীবাণু সৃষ্টি করছে এবং ওয়ান অফ দ্য কজেস অফ ক্যান্সার। সমস্যা উত্তরণে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কথা বলেন বিশেষজ্ঞরা। জনসংখ্যা আমাদের বাড়ছে, তার ফলে আমাদের বায়ুর দূষণটাও বাড়ছে। তো ভূমির ব্যবহারের কারণে বায়ু দূষণ হচ্ছে। আমাদের নানান রকমের আমাদের মূলত যেটা আমরা বলবো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এবং ফসিল ফুয়েল ব্যবহার। জেলার হিসেবে সবচেয়ে দূষিত বাতাসের জেলা গাজীপুর। এই জেলায় বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে 18 গুণ বেশি। অন্যদিকে সবচেয়ে কম দূষিত বাতাসের জেলা সিলেট, যদিও সিলেট শহরে বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা WHO মানমাত্রার চেয়ে 9.7 গুণ বেশি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
24 এপ্রিল থেকে শুরু হচ্ছে সরকারিভাবে বোরো ধান চাল সংগ্রহ। তবে এবছর বাড়ানো হয়েছে দাম। ভোক্তারা বলছেন এতে কৃষক ও মিল মালিকরা লাভবান হলেও প্রভাব পড়বে খোলা বাজারে। এদিকে কৃষকদের স্বার্থ রক্ষায় দাম বাড়ানোর বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন বাজার অর্থনীতিবিদরা। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের সবচেয়ে বড় ধান চালের আড়ত কুষ্টিয়ার খাজানগর। সরকারিভাবে ধান চাল সংগ্রহের একটি বড় অংশ আসে এখান থেকে। এবছর 40,000 মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করতে চায় সরকার। এবার মোটা চালের কেজি 2 টাকা বাড়িয়ে 49 টাকা ও ধানের কেজি 3 টাকা বাড়িয়ে 36 টাকা নির্ধারণ করেছে সরকার। দাম বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিল মালিকদের। ধানের থেকে চালের দামটা তুলনামূলক কমে হয়ে গেছে। লাভ যদি না হয় মনে হয় মোটামুটি মিলাপ দিতে পারবে। তবে ধানের দাম বাড়ানোয় খুশি কৃষকরা। এখন ব্যবসায়িক সব ধান নিয়ে নেয়, সেখন দাম বাড়াই দেয়। আর ভোক্তা ও সচেতন নাগরিকরা বলছেন এর ফলে খোলা বাজারে বাড়বে চালের দাম। এর সাথে সাথে চিকন চালের দামও বাড়বে, তাহলে এটা চাপ পড়বে কার? ভোক্তাদের উপরে। আর সরকারের এই ধান চাল ক্রয় বিষয়টা আমার দৃষ্টিতে মনে হয় যে মুষ্টিমেয় কিছু মানুষের জন্য করা হয়েছে। এদিকে দাম বাড়ানোর বিষয়টি ইতিবাচক জানিয়ে অর্থনীতিবিদরা বলছেন সিন্ডিকেট নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে হবে। এই বৃদ্ধিপ্রাপ্ত যে মূল্যটি যদি মিডলম্যান তৃতীয় কোনো পক্ষ এটা হাতিয়ে নেয়, তাহলে এটার যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা কিন্তু কৃষক টোটালটাই ব্যর্থ হবে। কৃষি বিভাগ বলছে আমন মৌসুমে চাল ও ধান সংগ্রহে ব্যর্থ হলেও বোরোতে কিছুটা সহজ হবে। কৃষকের কাছ থেকে এবং মিলারদের কাছ থেকে আমরা বেশ ভালো রকম সাড়া পাচ্ছি। তারা বর্তমান পরিস্থিতিতে এই দামে তারা সন্তোষ প্রকাশ করেছে। এবার জেলার 3 শতাধিক মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা হবে চাল। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছে সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফোন কল আনার নামে সালমানের 635 কোটি টাকা লোপাট, আইওএফ এর মাধ্যমে রাজস্ব ফাঁকি। এলএনজি সরবরাহ চুক্তি নবায়ন করবে কাতার, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রতিশ্রুতি। এবং ঢাকার বায়ু দূষণের চিত্র ভয়ঙ্কর, 10 বছরে 50 দিনও ছিল না নির্মল বাতাস। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।